শুনে নেব আজকের গুরুত্বপূর্ণ হেডলাইন্স। ভারত কর্তৃক পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ। গোয়ায় মন্দির উৎসবে মর্মান্তিক পদপিষ্টের ঘটনা, বহু মানুষের প্রাণহানি। সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে বিএসএফের প্রবেশ, গ্রামবাসীকে তুলে নিয়ে যাওয়ায় তীব্র উত্তেজনা। বড়বাজারের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুরসভার রিপোর্টে নির্মাণে গাফিলতির গুরুতর অভিযোগ। নদিয়ার ফুলিয়ায় এক হৃদয় বিদারক ঘটনা, এলাকায় গভীর শোকের ছায়া। মোহাম্মদ শামীর কণ্ঠে জয় শ্রীরাম ও আল্লাহু আকবর, যা সৃষ্টি করল চাঞ্চল্য। দীঘার জগন্নাথ মন্দির বনাম পুরীর ঐতিহ্য, ওড়িশার মন্ত্রীর মন্তব্যে বিতর্ক তুঙ্গে। দিলীপ ঘোষকে নিয়ে নীরব শুভেন্দু অধিকারী, মেদিনীপুরে রাজনৈতিক মহলে জল্পনা। এখন বিজেপির কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছি না, জানালেন দিলীপ ঘোষ। শনিবার রাজ্যের 7 জেলায় বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ার বড় পরিবর্তন। ইসরায়েলে ভয়াবহ দাবানল, সামাজিক মাধ্যমে বিতর্ক ও প্রার্থনা। আসছি বিস্তারিত খবরে। ভারত সরকার পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে। এই সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও তলানিতে পৌঁছালো বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, সম্প্রতি ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ না করা হলেও মনে করা হচ্ছে সাম্প্রতিককালে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধির প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ফল, শুকনো ফল এবং অন্যান্য কৃষিজাত পণ্য সহ পাকিস্তানের বিভিন্ন রপ্তানি পণ্য ভারতে আসা বন্ধ হয়ে যাবে। এর আগে 2019 সালে পুলওয়ামায় সন্ত্রাসী হামলার পরেও ভারত সরকার পাকিস্তানের থেকে আসা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল। তবে এবার সম্পূর্ণভাবে আমদানি বন্ধ করে দেওয়া হলো। ভারতের এই পদক্ষেপের ফলে পাকিস্তানের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ ভারতের বাজার পাকিস্তানের জন্য একটি গুরুত্বপূর্ণ রপ্তানি কেন্দ্র ছিল। অন্যদিকে ভারতের বাজারে কিছু কিছু পণ্যের অভাব দেখা যেতে পারে, যদিও অভ্যন্তরীণ উৎপাদন এবং অন্যান্য দেশ থেকে আমদানির মাধ্যমে সেই ঘাটতি পূরণ করার চেষ্টা করা হবে। এই বিষয়ে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে শীঘ্রই বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হতে পারে। তবে এই মুহূর্তে এই সিদ্ধান্ত দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কে এক নতুন মোড় এনেছে, তা বলাই বাহুল্য। অন্যদিকে কাশ্মীরের পহলগামে জঙ্গি হামলার ঘটনার পর সেখানকার পরিস্থিতি এখনও থমথমে। নিরাপত্তা বাহিনী এলাকায় তল্লাশি চালাচ্ছে এবং দোষীদের খুঁজে বের করার চেষ্টা করছে। এই হামলার জেরে পর্যটন শিল্পেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জেরুজালেমের উপকণ্ঠে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে, যা গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হচ্ছে। এই আগুন প্রায় 20 বর্গ কিলোমিটার এলাকা পুড়িয়ে দিয়েছে এবং এর কারণে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। গরম ও শুষ্ক আবহাওয়া এবং তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। জেরুজালেমের আকাশ ধোঁয়ায় ঢেকে যায় এবং পাইন বনাঞ্চল জ্বলতে থাকে। আগুন নেভানোর জন্য আন্তর্জাতিক সাহায্য চাওয়া হয়েছে। গ্রিস, সাইপ্রাস, ক্রোয়েশিয়া এবং ইতালি থেকে বিমান পাঠানো হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন এবং আগুনে দগ্ধ হয়েছেন। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় কয়েক হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। জেরুজালেম এবং তেল আবিবের মধ্যে প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। দাবানলের কারণে সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে এই ঘটনাকে কর্মফল হিসেবে উল্লেখ করেছেন, আবার অনেকে বন্যপ্রাণীর ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেছেন। তবে এই কঠিন পরিস্থিতিতে ইসরায়েলের জন্য প্রার্থনা করছেন অনেকেই। এই আগুন জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় আরও কার্যকরী পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মোহাম্মদ শামি সম্প্রতি এক অনুষ্ঠানে জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার পাশাপাশি আল্লাহু আকবর উচ্চারণ করে উপস্থিত সকলকে চমকে দিয়েছেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে এবং মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে শামি একটি জনসভায় বক্তব্য রাখছেন। প্রথমে তিনি জয় শ্রীরাম বলেন এবং এর পরেই বুক ফুলিয়ে আল্লাহু আকবর ধ্বনি উচ্চারণ করেন।
তার এই অপ্রত্যাশিত মন্তব্যে উপস্থিত অনেকেই হতবাক হয়ে যান। কেউ কেউ হাততালি দিয়ে তাকে সমর্থন জানান, আবার কারো কারো মুখে বিস্ময়ের ছাপ দেখা যায়। মোহাম্মদ শামির এই মন্তব্যের তাৎপর্য নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন শামি ধর্মীয় সম্প্রীতির বার্তা দিতে চেয়েছেন, আবার কেউ কেউ এটিকে তার ব্যক্তিগত বিশ্বাস এবং মতপ্রকাশের স্বাধীনতা হিসেবে দেখছেন। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে পক্ষে বিপক্ষে বহু মন্তব্য ভেসে আসছে। এই প্রসঙ্গে মোহাম্মদ শামি এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি, তবে তার এই আচরণের মাধ্যমে তিনি যে একটি শক্তিশালী বার্তা দিতে চেয়েছেন তা বলাই বাহুল্য। ভারতের মতো বহু ধর্ম ও সংস্কৃতির দেশে এই ধরনের ঘটনা নিঃসন্দেহে আলোচনার জন্ম দেয় এবং সমাজের বিভিন্ন স্তরে তার প্রভাব পড়ে। এখন দেখার বিষয় স্বামী ভবিষ্যতে এই বিষয়ে কোনো স্পষ্টীকরণ দেন কিনা। তবে তার এই স্বতঃস্ফূর্ত উচ্চারণ ইতিমধ্যেই বহু মানুষের মনে এক নতুন ভাবনার জন্ম দিয়েছে। উত্তর গোয়ায় একটি মন্দির উৎসবে মর্মান্তিক পদপিষ্টের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন নিহত এবং বহু লোক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে আজ ৩রা মে ২০২৫ তারিখে। স্থানীয় সূত্রে জানা গেছে মন্দিরটিতে একটি বিশেষ পূজা উপলক্ষে প্রচুর ভক্ত সমাগম হয়েছিল। হঠাৎ করে বিশৃঙ্খলা সৃষ্টি হলে পদপিষ্টের ঘটনা ঘটে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে অনেকের আঘাত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গোয়া পুলিশ জানিয়েছে তারা ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত ভিড় এবং অব্যবস্থাপনার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে তদন্তের পরই আসল কারণ জানা যাবে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারা এবং সাধারণ মানুষ। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন সকলে। এই মর্মান্তিক ঘটনাটি মন্দির এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর আরও একবার জোর দিল। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে তার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন সকলেই। পশ্চিম মেদিনীপুরে একটি জনসভায় দিলীপ ঘোষের প্রসঙ্গ উঠলেও তা নিয়ে কোনো মন্তব্য করতে চাইলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার এই নীরবতা রাজনৈতিক মহলে জল্পনা তৈরি করেছে। সম্প্রতি দিলীপ ঘোষের কিছু মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্কের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তার এই নীরবতা রাজনৈতিক বিশ্লেষকদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর মধ্যে সম্পর্কের সমীকরণ নিয়ে বিভিন্ন সময়ে নানা জল্পনা শোনা গেছে। শুভেন্দু অধিকারীর এই নীরবতা সেই জল্পনাকে আরও উস্কে দিল। অনেকে মনে করছেন দলের অভ্যন্তরে কোনো দ্বন্দ্ব এড়াতেই শুভেন্দু অধিকারী এই মুহূর্তে মুখ খুলতে চাইছেন না। আবার কেউ কেউ মনে করছেন দিলীপ ঘোষের মন্তব্যের বিষয়ে দলের শীর্ষ নেতৃত্ব কোনো নির্দেশ দিলে তবেই তিনি কথা বলবেন। পশ্চিম মেদিনীপুরের ওই জনসভায় শুভেন্দু অধিকারী রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তিনি দুর্নীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়নের অভাব নিয়ে সরকারের সমালোচনা করেন। তবে দিলীপ ঘোষের প্রসঙ্গ উঠতেই তিনি কৌশলে এড়িয়ে যান। শুভেন্দু অধিকারীর এই নীরবতা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। আগামী দিনে এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করেন কিনা সেদিকে সকলের নজর থাকবে। বর্তমানে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত এবং এই ধরনের ঘটনাগুলি সেই উত্তাপকে আরও বাড়িয়ে তুলছে। এখন দেখার বিষয় এই নীরবতা রাজনৈতিক সমীকরণে কি পরিবর্তন আনে। ভারত বাংলাদেশ সীমান্তে এক গুরুতর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে প্রবেশ করে এক গ্রামবাসীকে তুলে নিয়ে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত পর্যন্ত ফ্ল্যাগ মিটিং চলে। স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাতে সীমান্তের কাছে এক গ্রামে কয়েকজন গ্রামবাসী নিজেদের জমিতে কাজ করছিলেন। সেই সময় বিএসএফ জওয়ানরা সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এবং তাদের মধ্যে একজনকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ। গ্রামবাসীদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে বিএসএফ জওয়ানরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। গ্রামবাসীরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং অবিলম্বে অপহৃত ব্যক্তিকে ফেরত দেওয়ার দাবি জানান। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে দেখে স্থানীয় প্রশাসন বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। এরপর দুই পক্ষের মধ্যে একটি ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়।
বৈঠকে ভারতীয় প্রতিনিধিরা অপহৃত গ্রামবাসীর অবিলম্বে মুক্তি দাবি করেন এবং বিএসএফের এই ধরনের কার্যকলাপের তীব্র প্রতিবাদ জানান। দীর্ঘ আলোচনার পরেও রাত পর্যন্ত কোনো সমাধান সূত্র বের হয়নি বলে খবর পাওয়া গেছে। এই ঘটনায় সীমান্ত এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগেও বিএসএফের বিরুদ্ধে ভারতীয় ভূখণ্ডে ঢুকে গ্রামবাসীদের হয়রানি করার অভিযোগ উঠেছে। এই লেটেস্ট ঘটনাটি সেই উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। স্থানীয় মানুষজন প্রশাসনের কাছে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন। বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে। অপহৃত গ্রামবাসীর ভাগ্যে কি ঘটে সেদিকে সকলের নজর রয়েছে। দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে এবং আশা করা যাচ্ছে শীঘ্রই এর কোনো সমাধান বের হবে। কলকাতার বড় বাজারে সম্প্রতি একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনার তদন্তে পুরসভার ইঞ্জিনিয়ারের পেশ করা রিপোর্টে নির্মাণে গুরুতর গাফিলতির অভিযোগ উঠেছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, হোটেলটি নির্মাণের সময় বিল্ডিং কোড যথাযথভাবে মানা হয়নি এবং অগ্নি নির্বাপন ব্যবস্থাও ত্রুটিপূর্ণ ছিল। পুরসভার ইঞ্জিনিয়ারের তদন্তে উঠে এসেছে, হোটেলটিতে পর্যাপ্ত সংখ্যক জরুরি নির্গমন পথ ছিল না। এছাড়াও অগ্নি নির্বাপক সরঞ্জামগুলি হয় পুরনো ছিল, নয়তো সেগুলির সঠিক রক্ষণাবেক্ষণ করা হয়নি। রিপোর্টে আরও বলা হয়েছে, হোটেলের নির্মাণ কাঠামোতেও কিছু ত্রুটি ছিল, যা আগুনের দ্রুত ছড়িয়ে পড়া এবং ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়েছে। এই রিপোর্টের পর কলকাতা পৌরসভা নড়েচড়ে বসেছে। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, রিপোর্টের ভিত্তিতে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, শহরের অন্যান্য বাণিজ্যিক ভবন এবং হোটেলগুলির অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে। কোনো ভবনে ত্রুটি ধরা পড়লে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বড়বাজারের এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে হোটেলের বহু ঘর পুড়ে ছাই হয়ে গেছে এবং ব্যবসায়ীদের প্রচুর ক্ষতি হয়েছে। এই ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীরা এবং বাসিন্দারা হোটেল কর্তৃপক্ষের গাফিলতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। পুরসভার ইঞ্জিনিয়ারের এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর মনে করা হচ্ছে, ভবিষ্যতে শহরের অন্যান্য ভবনগুলির অগ্নি নিরাপত্তা নিয়ে আরও কঠোর পদক্ষেপ করা হবে, যাতে বড়বাজারের মতো মর্মান্তিক ঘটনা আর কোথাও না ঘটে সে বিষয়ে প্রশাসন সজাগ থাকবে বলেই আশা করা যাচ্ছে। এই ঘটনা একদিকে যেমন হোটেল কর্তৃপক্ষের দায়িত্ব জ্ঞানহীনতাকে তুলে ধরেছে, তেমনি অন্যদিকে শহরের অগ্নি নিরাপত্তা ব্যবস্থার দুর্বল দিকগুলিকেও স্পষ্ট করেছে। বিজেপির প্রবীণ নেতা দিলীপ ঘোষ সম্প্রতি স্পষ্ট করে জানিয়েছেন, তিনি আপাতত দলের কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন না। তার এই ঘোষণা রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি করেছে। দিলীপ ঘোষের এই সিদ্ধান্তের কারণ হিসেবে তিনি ব্যক্তিগত কিছু সমস্যার কথা উল্লেখ করেছেন। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, দলের অভ্যন্তরে তার ভূমিকা নিয়ে কিছু প্রশ্ন ওঠায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি তার কিছু মন্তব্য নিয়ে দলের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, যা তার এই সিদ্ধান্তের অন্যতম কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। দিলীপ ঘোষের এই ঘোষণার পর বিজেপির রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে দলের অভ্যন্তরে এই নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। অনেকেই মনে করছেন, দিলীপ ঘোষের অনুপস্থিতি দলের রাজনৈতিক কর্মসূচিতে প্রভাব ফেলতে পারে। দিলীপ ঘোষ বিজেপির একজন গুরুত্বপূর্ণ নেতা এবং তার অনুপস্থিতি দলের জন্য একটি বড় ধাক্কা। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে তিনি দল ত্যাগ করছেন না, বরং কিছুদিনের জন্য রাজনৈতিক কর্মসূচি থেকে দূরে থাকছেন। এই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দিলীপ ঘোষের অনুপস্থিতিতে বিজেপির রাজনৈতিক কৌশল কিভাবে পরিবর্তিত হয় সেদিকে সকলের নজর থাকবে। এখন দেখার বিষয়, এই পরিস্থিতিতে দলের শীর্ষ নেতৃত্ব কী পদক্ষেপ নেয় এবং দিলীপ ঘোষ ভবিষ্যতে দলের কর্মসূচিতে আবার কবে যোগদান করেন। আজ শনিবার রাজ্যের 7টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই জেলাগুলি হল উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। গত কয়েকদিন ধরে রাজ্যের আবহাওয়া শুষ্ক ছিল, তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপের প্রভাবে এই পরিবর্তন দেখা যেতে পারে। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে, যা গরমে কিছুটা স্বস্তি দেবে। তবে মাঠে থাকা কৃষকদের জন্য এই বৃষ্টি চিন্তার কারণ হতে পারে। বিশেষত ধান এবং অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।
মৎস্যজীবীদেরও সমুদ্রে যাওয়ার আগে আবহাওয়ার পূর্বাভাস জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়ছে। পথচলতি মানুষ এবং অফিস যাত্রীদের ছাতা অথবা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে রাজ্যের অন্যান্য জেলাগুলির আবহাওয়া আপাতত শুষ্ক থাকলেও আবহাওয়ার এই পরিবর্তনের দিকে নজর রাখা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের অন্যান্য অংশেও বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এই বৃষ্টির পূর্বাভাস একদিকে যেমন তীব্র গরম থেকে কিছুটা মুক্তি দেবে, তেমনি অন্যদিকে কিছু মানুষের জন্য উদ্বেগের কারণও হতে পারে। তবে সার্বিকভাবে এই বৃষ্টি রাজ্যের পরিবেশের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা যাচ্ছে। নদিয়া জেলার ফুলিয়ায় এক অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে। এই অপ্রত্যাশিত দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। যদিও ঠিক কী ঘটেছে সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি। তবে স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং বেশ কয়েকজন মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘটনার আকস্মিকতায় ফুলিয়ার মানুষজন স্তম্ভিত। শোকের আবহাওয়া বিরাজ করছে সর্বত্র। স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার কাজ শুরু করেছে বলে জানা গেছে। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দারা একে অপরের পাশে এসে দাঁড়িয়েছেন। অনেকেই উদ্ধার কাজে সাহায্য করছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতি সমবেদনা জানাচ্ছেন। ঠিক কী ধরনের দুর্ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক সূত্রে জানা গেছে এটি একটি অপ্রত্যাশিত ঘটনা, যার ফলে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ জানার জন্য সকলে প্রশাসনের আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষায় রয়েছেন। এই মর্মান্তিক ঘটনাটি আবারও প্রমাণ করল জীবন কতটা অনিশ্চিত। ফুলিয়ার এই দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে সকলে। এই কঠিন সময়ে স্থানীয় মানুষজনের ঐক্যবদ্ধ প্রয়াসেই পরিস্থিতি মোকাবিলায় সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। প্রশাসনও ঘটনার তদন্ত করে দেখছে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা করা যাচ্ছে।